আমরা আজকে একটু প্রাইস ইন্ডেক্সের ম্যাথ দেখবো। আচ্ছা, প্রাইস ইন্ডেক্স বলতে আমি কি বলেছিলাম? যে দুইটা ডিফারেন্ট পিরিয়ডে প্রাইসের যে পরিবর্তন, মূল্যের যে পরিবর্তন, সেটাকে আমরা প্রাইস ইন্ডেক্স বলে থাকি, তাই না? সো এখন আমাদের প্রাইস ইন্ডেক্সে যদি আমরা একটু আগে যে লিভিং ইন্ডেক্স করলাম, লিভিং ইন্ডেক্সে আমরা কি কি সিম্বল ইউজ করছি? লিভিং ইন্ডেক্সে সিম্বল ইউজ করছি হচ্ছে আমরা P0 PN তো ব্যবহার করছি, পাশাপাশি ডব্লিউ ব্যবহার করছি, ইন্ডেক্স ব্যবহার করছি। আরেকটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, থ্যাংক ইউ বৃষ্টি। এখন আসি আমরা আজকে কি করব, আজকে আমরা প্রাইস ইন্ডেক্স করব। প্রাইস ইন্ডেক্স এর ব্যবহার কি কি হবে? প্রাইস ইন্ডেক্সে ব্যবহার করা হয় হচ্ছে চারটা সিম্বল। কয়টা? চারটা। আমি তোমাদেরকে এটা চারটা দেখাইছিলাম, এই সিম্বল চারটা একটু দেখে আসি। এই যে দেখো, এই চারটা সিম্বল কি কি? P0 আর PN, এই চারটা তো আমরা ব্যবহার করবোই। P0 আর PN, এই চারটা আমরা ব্যবহার করবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আলাদা কি? আলাদা হচ্ছে কোয়ান্টিটি লাগে এখানে। প্রাইসের পাশাপাশি কোয়ান্টিটি এর প্রয়োজন হয়। তাহলে কোয়ান্টিটি দেখো, তাহলে যেমন প্রাইস কয়টা হয় আমাদের? দুইটা সময়। দুইটা সময় না আমাদের, একটা বেজ ইয়ার আর একটা কারেন্ট ইয়ার। সো বেজ ইয়ার কোনটা? আগের বছর। তো বেজ ইয়ারে কি কি হতে পারে? বেজ ইয়ারে প্রাইস হতে পারে, আবার কোয়ান্টিটি হতে পারে। আবার কারেন্ট ইয়ারে কি কি হতে পারে? প্রাইস হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, তাই তো? তো বেজ ইয়ারের প্রাইসকে আমরা বলবো P0, কারেন্ট ইয়ারের প্রাইসকে বলবো PN, তাই তো? তাহলে বেজ ইয়ারের কোয়ান্টিটিকে কি বলবো আমরা, বলো তো? একটু কথা বলি, লিখিয়ে লিখে রিপ্লাই করি। বেজ ইয়ারের কোয়ান্টিটিকে কি বলবো? Q0, থ্যাংক ইউ। আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে কি বলবো? QN, থ্যাংক ইউ। সো এই চারটা জিনিস লাগবে। এখন দেখো, প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা একটু বেশি, ভয় পাওয়ার কিছু নাই, খুব বেশি কঠিন না। প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা কয়টা? তিনটা। এই যে তিনটা ফর্মুলা। একটা হচ্ছে ল্যাস পেয়ার্স প্রাইস ইন্ডেক্স, প্যাসেস প্রাইস ইন্ডেক্স, আর একটা হচ্ছে ফিশার্স প্রাইস ইন্ডেক্স। তিনটা। তো এর মধ্যে সব থেকে ফিশার্স এরটাই বেশি আসে ম্যাক্সিমাম টাইমে। ফিশার্স এর ম্যাথই আমাদের পরীক্ষায় আসে। ল্যাস পেয়ার বা প্যাসে খুব একটা আসে না, কম আসে কম্পারেটিভলি। সো তারপর আমরা মুখস্থ করবো। দেখো, ল্যাস পেয়ারের সূত্র দেখো, আমরা যে চারটা উপাদান করলাম না, P0, Q0, PN আর QN, এই চারটা না? তো এই চারটা মানেই দেখো এর মধ্যে, দেখো ল্যাস পেয়ার্স। ল্যাস পেয়ার্স এর জন্য একজন পরিসংখ্যানবিদের নাম, ঠিক আছে? সো দেখো ল্যাস পেয়ার্স প্রাইস ইন্ডেক্স, প্যাসেস সূত্র কি? ল্যাস পেয়ারের সূত্র দেখো, সামেশন PN Q0 ডিভাইড বাই সামেশন P0 Q0। সামেশন কেন? কারণ সমষ্টি করতে হবে। আর 100 দিয়ে গুণ, কারণ এটা 100 দিয়ে পার্সেন্টেজ বের হবে। প্যাসে কি? না, উপরে কারেন্ট, সবগুলো তো কারেন্ট না। এই যে বেজ ইয়ারও তো আছে Q0, ওইভাবে মুখস্থ করলে হবে না, মনে থাকবে না। আচ্ছা, এখানে হচ্ছে প্যাসে হচ্ছে PN ইন্টু QN ডিভাইড বাই P0 ইন্টু QN ইন্টু 100। আর ফিশার্স এর সূত্রটা কিন্তু খুব সহজ, তুমি যদি এই দুইটা মুখস্থ করতে পারো, এই দুইটা যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। কেন? সামেশন PN Q0, দেখো এই সূত্র, এই যে ল্যাস পেয়ার্স এর সূত্র হচ্ছে এই যে এটা, আর এই যে প্যাটস এর সূত্র হচ্ছে এই যে এটা। দুইটাকে জাস্ট গুণ করে উপরে একটা রুট দিলে আমার ফিশার্স এর সূত্র হয়ে যাবে। দেখো এখানে লিখেই দিছি আমি, L × P, মানে ল্যাস পেয়ার্স এর সূত্র আর প্যাটস এর সূত্র যদি গুণ করে রুট আবার দেওয়া হয়, তাহলে আমরা ফিশার্স এর সূত্র পাবো। বুঝতে পেরেছি সবাই? এই টেকনিকটা সবাই বুঝছি? ল্যাস পেয়ার্স এর সূত্র, এই যে ল্যাস পেয়ার্স আর প্যাটসে, এই দুইটা সূত্রকে গুণ করে 100 দিয়ে, উপরে রুট দিয়ে 100 দিয়ে গুণ দিলে আমরা ফিশার্স এর সূত্র পাবো।
এই সূত্র আর এই সূত্র দুইটাকে গুণ করে উপরে রুট দিলে ফিশার্সের সূত্রটা পাবো। এখন দেখি আমরা, তো আমাদের প্রশ্নে বলে দেয় যে কোনটা করতে হবে। কিছু যদি কখনো না বলে, ভালো করে মনে করো, শুধুমাত্র বললো ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স, তখন কোন সূত্র অ্যাপ্লাই করব? মনে রাখবা, এই প্রাইস ইন্ডেক্সের ফিশার্সের সূত্র অ্যাপ্লাই করব, মনে থাকবে। প্রশ্নে যদি কোনো কিছু বলে দেয়া না থাকে, শুধু বলে ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স, লিভিং ইন্ডেক্সে যেমন একটাই ফর্মুলা ছিল, ওখানে কিন্তু আলাদা কিছু ছিল না, তো এই জন্য লিভিং ইন্ডেক্সের ফর্মুলা একটাই ব্যবহার করেছি। বাট যদি প্রাইস ইন্ডেক্সের সূত্র আরো কিছু আছে, আমরা সেটা আমরা এখন যদিও করব না। সো প্রাইস ইন্ডেক্স যদি বলে দেয়া না থাকে যে কোনটা ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই ফিশার সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, দেখি তাহলে আমরা ম্যাথে যাই। 1 নম্বর ম্যাথ দেখো। হ্যাঁ, বাকি দুটো মুখস্থ করবো অবশ্যই। তোমরা এতটুকু পড়বা, এই যে এতটুকু পড়ো, আমি যেটুকু মার্ক করে দিলাম সবুজ কালিতে, এইটুকু পড়বা। এর এই যে এতটুকু, হ্যাঁ, এর বাইরে আর পড়তে হবে না, পরের টুকু আর পড়তে হবে না। এতটুকু করবো, ওটুকু পরে করবো আমরা। দেখো পড়ো তো সবাই, কোন সূত্র ব্যবহার করতে বলছে এখানে? ফিশার্সের সূত্র। মান কি দেওয়া আছে দেখো, এই যে ফার্স্টে 1990, দুইটা সাল, বেজ ইয়ার, কারেন্ট ইয়ার, সবাই বুঝছি। আচ্ছা, এবার আসি। আহ দেখো, বেজ ইয়ারের প্রাইস P0। আচ্ছা, এই মানগুলো কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, এই যে P0, Q0, এই সিম্বলগুলো কিন্তু তোমাকে দেওয়া দিয়ে দিবে না, PN, QN। আচ্ছা, এখানে এই প্রাইস কোন সালের প্রাইস? 90 সাল। বেজ ইয়ারের প্রাইসকে সিম্বলিক্যালি কি বলি আমরা? P0। তাহলে এটা P0, সবাই বুঝছি তো। বেজ ইয়ারের কোয়ান্টিকে কি বলি? Q0। কারেন্ট ইয়ারের প্রাইসকে বলি PN, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে বলবো QA। তাহলে 4টা মান দেওয়া আছে, সবাই তো বুঝছি। এখান থেকে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ফিশার্সের সূত্র। এখন দেখো তো, একটু যদি আমি নিচে যাই, ফিশার্সের সূত্রে আমাদের কয়টা মানের প্রয়োজন আছে দেখো তো। ফিশার্সের যে সূত্র, এই সূত্র যদি আমি একটু দেখি, এটা যে ফিশার্সের সূত্র কিন্তু এই যে এটা, এখানে দেখো তো কয়টা মান লাগবে? PN, Q0, PN, QN, P0, Q0, আর P0, QN। কয়টা মান লাগবে? 4টা মান লাগবে। তাহলে এখন আসি, এই মানগুলো আমার প্রশ্নে কি দেওয়া আছে? এই যে PN, Q0, নাকি আমাকে টেবিলের মাধ্যমে বের করতে হবে? অবশ্যই টেবিলের মাধ্যমে বের করতে হবে। কই দেওয়া আছে? না 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 না, জি স্যার। হ্যাঁ, তোমার প্রাইস দেওয়া আছে P0, PN এর মান, কিন্তু এখানে তো মান ওইভাবে না, এখানে তো গুণ আকারে, যেমন PN এর সাথে Q0 গুণ লাগবে। নট অনলি গুণ, আবার এটা সামেশনও করা লাগবে। এখানে পিএন এর সাথে কিউএন, পিএন এর সাথে এই যে পিএন এর সাথে কিউএন এর গুণ করা লাগবে, তাকে আবার যোগ করা লাগবে। তার মানে অনেক কাজ, এগুলোর জন্য আমার টেবিল দিয়ে বের করতে হবে। ঠিক আছে, এই যে দেখো, ক্যালকুলেশন টেবিল ফর ফিশার্স প্রাইস ইন্ডেক্স, এটা টেবিলের নাম দিব, অবশ্যই শিরোনাম দিতে হবে কিন্তু। ঠিক আছে, এখন আমার টেবিলে ঘর কয়টা হবে? খুবই সহজ, কয়টা ঘর হবে? আমার প্রশ্নে ইনফরমেশন আছে কয়টা? কমোডিটির জন্য একটা ঘর, এই যে কমোডিটির জন্য একটা একটা, প্রাইস P0 জন্য একটা, Q0 জন্য একটা, PN এর জন্য একটা, আর QN এর জন্য একটা। তাহলে 5টা ঘর, প্রশ্নে 5টা ঘর দেওয়া আছে। এই যে 1, 2, 3, 4, 5, 5টা দেখলাম। এবার যদি আমি বলি আমার ফিশার্সের সূত্রে কয়টা মান লাগবে, তোমরা কিন্তু একটু আগে বলেছো ভাই 4টা মান লাগবে, তাই না? ফিশার্সের সূত্রে আমাদের 4টা মান লাগবে, 4টা। তাহলে এক্সট্রা আরো 4টা, যে 4টা ঘর দেখছো, 4টা ঘর বানানো হয়েছে। তাহলে মোট ঘর হবে কয়টা? ফিশার্স প্রাইস ইন্ডেক্সে ঘর হবে মোট 9টা। বুঝতে পেরেছি? ফিশার্স প্রাইস ইন্ডেক্সে মোট ঘর হবে 9টা। আচ্ছা বলো তো, যদি প্যাসের সূত্র বা ল্যাসপেয়ার্স এর সূত্র যদি বলতো, তাহলে কয়টা ঘর হইতো? ল্যাসপেয়ার্স এর ঘর হলে কয়টা ঘর হইতো?
সাতটা। থ্যাংক ইউ। এই পাঁচটা তো কমন, আর লেস পেয়ার্সে ফর্মুলা দুইটা মান লাগে, এই যে এই দুইটা, তাহলে সাতটা। আর যদি ফি প্যাটসে বলতো তাহলে সাতটা, আর এই দুইটা, মানে এই পাঁচটা কমন সবার জন্য, আর এক্সট্রা দুইটা। ওকে। সো এখন দেখো আমাদের এইখানে যে চারটা মান লাগবে, যে PN Q0, PN Q0, তারপরে PN Qn, এই যে PN Qn, সরি, P0 Q0, এই যে P0 Q0, PN Qn, PN Qn, P0 Qn, P0 Qn, এই যে মোট চারটা ভ্যালু এখানে দিলাম। এখন জাস্ট কাজ হচ্ছে গুণ করা, আর কিচ্ছু না। Pn এর সাথে Q0 এর গুণ, তাহলে এই যে Pn এর সাথে Q0 এর গুণ, যে দুটা 530, 300, এই যে এখানে বসাইছি দেখো প্রত্যেকটা, এই যে এখানে এই যে গুণ করে করে বসাইছি এখানে, জাস্ট এই যে মানগুলো বসাতে হয়েছে। এবার P0 Q0 এর সাথে Q0, এই যে P0 Q0, P0 Q0, গুণ করলাম। এরপরে PN Qn, PN Qn, এই যে PN Qn, PN Qn, ফাইনালি P0 Qn টা একটু, যে P0 এটা, Qn এটা, এটা দেখছো, এটা আলাদা আলাদা জায়গায় আছে কিন্তু, হ্যাঁ এই যে। সে দুটা গুণ করলাম, গুণ করে এই যে মানগুলো এখন জাস্ট সামেশন করব। সামেশন, এই যে এটা সামেশন করে 2648, এটা সামেশন করে 2166, এটা সামেশন করে 3046, এটা সামেশন করে 2512। সো আমরা এবার জাস্ট মানগুলো বসাবো, যেটা মান 2648, 2166, 3046, 2512, 100 দিয়ে গুণ করলাম। ক্যালকুলেশন করে কত আসলো? সবাই ক্যালকুলেশনটা বোঝো কিনা দেখ। বুঝছো সবাই? জাস্ট মান বসাইছি, এখানে মান বসাইছি, মানগুলো জাস্ট এবার ক্যালকুলেশনটা কিভাবে করবা, এটাকে আগে ভাগ দিবা, এই যে এটা আসবে, এটাকে ভাগ দিবা, এটা আসবে, দুটাকে এবার গুণ করব, এটা গুণ করে তারপরে, আচ্ছা 100 দিয়ে, কিন্তু 100 কিন্তু রুটের বাইরে, খেয়াল করছো নিশ্চয়ই। আগে রুট করে দেখবা, রুট করে যা হবে ফাইনালি 100 দিয়ে গুণ করবা। 121.7। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কমেন্ট কি, আমি লিভিং ইন্ডেক্সে কমেন্ট শিখাইছিলাম না সেম ভাবে, সেটা হচ্ছে মনে রাখবা যে আমরা এখানে দুইটা সালের কম্পারিজন করছি, কার সাথে কারের কম্পারিজন, এখানে দুইটা সাল, এখানে এখানে বেজ ইয়ার হচ্ছে 1990, আর কারেন্ট ইয়ার হচ্ছে এই যে 1990 আর 2000, বেজ ইয়ার এটা। আচ্ছা বেজ ইয়ারকে কিভাবে কমেন্ট করবো মনে রাখবা, সবসময় বেজ ইয়ারকে আমরা 100% ধরে কমেন্ট করব, মনে থাকবে, বেজ ইয়ারকে অলওয়েজ 100% ধরে কমেন্ট করব। তাহলে এখানে কি হয়েছে, বাড়ছে না কমছে? বাড়ছে। 100 এর বেশি হওয়া মানে ইনক্রিজ, 100 এর কম হওয়া মানে ডিক্রিজ। তাহলে 100 এর বেশি হয়েছে তার মানে ইনক্রিজ, কতটুকু ইনক্রিজ হয়েছে? 121.79, তার মানে 21%, 21.79% এখানে ইনক্রিজ। তাহলে লিখছি দেখো, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ ফিশার্স প্রাইস ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য প্রাইস ইজ ইনক্রিজ বাই, কতটুকু ইনক্রিজ হয়েছে? এই যে 121.7579 মাইনাস 100%, 21.79। আচ্ছা, আর এখন ডিক্রিজ বুঝবো কিভাবে, সাপোজ আসতো তোমার এখানে অ্যান্সার ক্যালকুলেশন করলে 80% আসছে, বা 80 দশমিক সামথিং যাই আসুক না কেন, তার মানে কমছে, কতটুকু কমছে? 100 থেকে যতটুকু কমছে, এই যে 100 মাইনাস, তাহলে 20% কমছে। তাহলে লিখবো তখন কি, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন অফ ফিশার্স প্রাইস ইন্ডেক্স উই ক্যান ফাইন্ড আউট দ্যাট দ্য প্রাইস ইজ ডিক্রিজ, ইনক্রিজের জায়গায় লিখবো ডিক্রিজ, ঠিক এখানে 100 থেকে 80 কে মাইনাস করবো, কমটা মাইনাস করে যেটা হবে ওইটাই। এটা খেয়াল করো তো, এটা এই যে ইনক্রিজ হয়েছে, আমি এখানে ইনক্রিজ দেখাচ্ছি, ইনক্রিজ হয়েছে কোন সালে ইনক্রিজ, এটা কি বেজ ইয়ারে ইনক্রিজ হয়েছে না কারেন্ট ইয়ারে ইনক্রিজ হয়েছে বলো তো? এটা কিন্তু কারেন্ট ইয়ারে ইনক্রিজ হয়েছে। তাহলে কারেন্ট ইয়ারে যে দেখো, ইন 2000 সালে ইনক্রিজ হয়েছে, কম্পেয়ার টু, তুলনায়, কোন তুলনায়? বেজ ইয়ারের তুলনায়, বেজ ইয়ার মানে 1990 তুলনায়, 1990 তুলনায় 21.79% প্রাইসটা ইনক্রিজ হয়েছে। এবং এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা করতে বলছে। এই দুইটা টেস্ট আমাদের করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ফিশার্স এর ইন্ডেক্স নাম্বার আসলে সেখান থেকে কিন্তু টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল ম্যান্ডাটরি, এটা আসবেই, ধরে নাও। ঠিক আছে? সো এটা সেভাবে করেই তোমরা করবা, ইনশাল্লাহ আশা করি পারবা। তো এখন আমাদের প্রশ্ন দেখো, এখানে কমোডিটি এগুলো তো করলাম আমরা,
এই যে টেবিল ফর ক্যালকুলেশন করে আমরা প্রাইস ইন্ডেক্সের মান বের করে কমেন্ট করে কিন্তু দিয়েছিলাম, তাই না? এরপরে যেটা সেটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট। এই টাইম রিভার্সাল টেস্ট আমরা এখন দেখবো। আল্লাহ, আশা করি একটু ভালো করে খেয়াল করব। সো টাইম রিভার্সাল টেস্টটা আসলে কি জিনিস? দেখো, আমি একটু উপরে যদি দেখাই, উপর থেকে আমরা একটু যদি এটা টাইম রিভার্সাল টেস্টের বেসিকটা একটু যদি দেখি। এই যে টাইম রিভার্সাল টেস্ট, এটার বাংলা কি আমরা একটু আগে দেখি। টাইম মানে সময়, রিভার্সাল মানে উল্টানো, উল্টে দেওয়া, মানে যা থেকে থাকতে বিপরীত, রিভার্সাল। টেস্ট মানে আমরা সবাই জানি সময়কে আমরা, সরি, টেস্ট মানে পরীক্ষা। তার মানে টাইম রিভার্সাল টেস্ট মানে হচ্ছে সময় উল্টিকরণ পরীক্ষা। আচ্ছা, আমি একটু একটু সবাই রেসপন্স করো আমাকে, হ্যাঁ, লিখে রেসপন্স করবা প্লিজ। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের চারটা এলিমেন্টস, একটা হচ্ছে এন, একটা হচ্ছে জিরো, মানে প্রাইস ইন্ডেক্সের কথা আমি যদি আমি বলি, এন, জিরো, পি আর কিউ, মনে আছে? তো এন আর জিরো দ্বারা আমরা কি বুঝি? এন আর জিরো দ্বারা আমরা, একটা হচ্ছে বেজ ইয়ার আর একটা হচ্ছে কারেন্ট ইয়ার, তাই না? তো এই বেজ ইয়ার বলতে আমরা কি বুঝি? এটা সাল না নির্দিষ্ট? সাপোজ 2001 আর এটা হচ্ছে 2020। আচ্ছা, এই 2001 আর 2020 বলতে আমরা কি বুঝি? এটা কি দুইটা সময় বুঝি না? 2001 একটা সময়, 2020 একটা সময়, এটা কি সবাই বুঝছি তো নাকি? 2001 একটা জাস্ট সময়, 2020 একটা সময়। তার মানে কি আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের টাইম? এটা কি বলা যেতে পারে? এটা বলা যায় কিন্তু টাইম। সবাই ক্লিয়ার তো? এটা টাইম। এই যে জিরো আর এন হচ্ছে টাইম, আর এই পি আর কিউ কে বলা হয় প্রাইস আর কোয়ান্টিটি, তাই না? এই দুটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে উপাদান। এটাকে আমরা কি বলি? ফ্যাক্টর। ফ্যাক্টর, ফ্যাক্টর। আচ্ছা, তো এখন আমাদের এখানে রিভার্সাল টেস্ট বা এই যে টেস্ট দুইটা, একটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট আর একটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এখন আমরা আগে টাইম রিভার্সাল করব। টাইম তার মানে একটু বোঝার চেষ্টা করো তো, টাইম রিভার্স করতে হবে। ও সরি, বেজ ইয়ার জিরো, তাই না? আর এটা হচ্ছে এন, সরি। ঠিক আছে। আহ আচ্ছা, টাইম রিভার্স করা মানে কি? টাইমকে উল্টায় দেওয়া, তাই না? তার মানে একটু খেয়াল করো, আমাদের ফিশার্সের যে ফর্মুলাটা, সবাই ফর্মুলাটা সবাই জানি তো নাকি? আমাদের ফিশার্সের ফর্মুলা তো এটা নাকি? একটু দেখো তো সবাই, ফিশার্সের ফর্মুলা কি এটা কিনা? এই যে প্রথম অংশটুকু ফিশার্সের ফর্মুলা নাকি? আমি মুছে দিলাম, বাকিটুকু মুছে দিলাম। এটা তোমার ফিশার্সের ফর্মুলা, তাই না? এই ফিশার্সের ফর্মুলার মধ্যে দেখো তো কি আছে, সামেশনটাকে যদি আমি বাদ দিই তাহলে কি কি আছে? এন, জিরো, 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 এন, জিরো, এন এন, এন, জিরো, পি, কিউ। এই এন, জিরো আর পি, কিউ, এটা বাদে আর কিছু আছে এই সূত্রের মধ্যে? তার মানে এই এটার মধ্যে আছে কি কি? একটা হচ্ছে টাইম আছে, আর এটা হচ্ছে ফ্যাক্টর। টাইম হচ্ছে জিরো আর এন, আর ফ্যাক্টর হচ্ছে পি আর কিউ। এখন আমাকে কাকে উল্টাতে হবে, টাইমকে নাকি ফ্যাক্টরকে বলো তো? কাকে উল্টাতে হবে? টাইমকে উল্টাতে হবে। সবাই তো এটা ক্লিয়ার, টাইমকে উল্টাতে হবে, এটা কি সবাই ক্লিয়ার? টাইমকে উল্টাবো, তার মানে টাইমকে উল্টাবো তার মানে কি? টাইমকে উল্টাবো মানে হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রের সাথে আমরা একটু খেয়াল করো যে সূত্রটা আগে আমরা, হ্যাঁ, টাইম রিভার্স করতে হবে। আমরা যে সূত্রটা লিখেছি, ফিশার্সের যে সূত্রটা লিখেছি, এই সেম সূত্রের সাথে আমরা এই টাইম মানে এই সূত্রটাকে আবার গুণ করব। আবারও বলছি, ফিশার্সের সূত্র তো এতটুকু, এই ফিশার্সের সূত্রের সাথে আবার এই সেম ফিশার্সের সূত্রটাকে আমরা গুণ করব। কিভাবে? টাইমকে রিভার্স করে। এই যে দেখো, তাহলে এইটুকু হচ্ছে আমরা, এই যে টাইম রিভার্সাল, এইটুকু হচ্ছে আমার মেইন সূত্র। দেখো, এইটুকু হচ্ছে আমার মেইন সূত্র কিন্তু, এই যে। আর এখানে হচ্ছে আবার এই সূত্রটাকে আমি গুণ করেছি। তবে কিভাবে গুণ করলাম? টাইমকে রিভার্স করে আমাকে গুণ করতে হবে।
সময়কে রিভার্স মানে উল্টানো। তার মানেটাকে আমি সহজভাবে যদি বলি, যেখানে সূত্রের মধ্যে এন আছে, এই এন কে উল্টায় এন এর জায়গায় কি লিখবো? জিরো। যেখানে সূত্রের মধ্যে পি আর কিউ নিয়ে কিন্তু কোনো কাজ করতে হবে না, কারণ পি আর কিউ তোমার টাইম না, পি আর কিউ হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখানে এন এর জায়গায় জিরো, এখানে জিরোর জায়গায় লিখবো এন, এখানে জিরোর জায়গায় লিখবো এন, এখানে জিরোর জায়গায় লিখবো এন, এখানে এন এর জায়গায় লিখবো জিরো, এখানে এন এর জায়গায় লিখবো জিরো, এখানে জিরোর জায়গায় লিখবো এন, এখানে এন এর জায়গায় লিখবো জিরো। তার মানে যেখানে যেখানে এন আছে, এন কে রিভার্স করে আমরা জিরো লিখবো, জিরোকে রিভার্স করে উল্টায় আমরা এন লিখবো। তাহলে দেখো আমরা কিভাবে এটাকে উল্টাইছি, দেখো এই যে আমি প্রথমে এইটাকে কপি করে, এই যে দেখো এটাকে আমি এখানে আনছি, এই যে দেখো দেখছো। তাহলে পি ছিল, এখানেও পি আছে, কারণ পি তো উল্টাবে না, পি তো উল্টাবে না, উল্টাবে কি এন। তাহলে এই যে এন উল্টে দেখো, এই যে এখানকার এন উল্টে এখানে এসে জিরো হয়ে গেছে, আমি যেটা মাত্র বললাম। কি উল্টাবে না, এখানে জিরো, এখানে এসে উল্টে এন হয়ে গেছে। এরপরে পি নিচে দেখি, পি তো পি আছে, এই যে পি, এখানে পি আছে, জিরো এখানে ছিল, এখানে এসে উল্টে এন হয়ে গেছে। এখানে কিউ ছিল, কিউ আছে, কিউ উল্টাবে না, জিরো এখানে ছিল, জিরো এখানে উল্টে এন হয়ে গেছে। আচ্ছা সেম ভাবে এখানে পি এন, এন এখানে উল্টে জিরো, এন এখানে উল্টে জিরো, নিচে দেখো জিরো উল্টে এন, এন উল্টে জিরো। এখন এই সমান সমান ওয়ান লেখা হয়েছে কেন? কারণ এই গুণটা করে, এটা তো একটা টেস্ট, পরীক্ষা, এই টেস্টের রেজাল্ট হতে হবে কত? ওয়ান। যদি ওয়ান হয় তাহলে তোমার অ্যান্সারটা স্যাটিসফাইড, যদি ওয়ান না হয় তাহলে তোমার অ্যান্সারটা স্যাটিসফাইড না। এখন আমরা 1 নাম্বার ম্যাথের ফিশার্সের টাইম রিভার্সাল টেস্টটা কমপ্লিট করব। দেখো এখানে দেখো এটাকে একটু খেয়াল করে, এটাকে আমরা কি লিখছি? জিরো পিএন। আচ্ছা জিরো পিএন আমার কিসের সূত্র? আমরা প্রাইস ইন্ডেক্সকে আমরা জিরো পিএন দ্বারা প্রকাশ করি। দেখো এটার সাথে গুণ করব, কাকে গুণ করবো? এই জিরো পিএন কেই আবার গুণ করব, তবে কি কিভাবে? টাইমকে উল্টায়ে। অর্থাৎ দেখো এই যে জিরো উল্টে এন হয়েছে, এন উল্টে জিরো হয়েছে, তার মানে জিরো পিএন ইন্টু এন পি জিরো, মানে সিম্বলটা কি হয়েছে দেখছো? সিম্বলটা উল্টে গেছে। তাহলে আমি সূত্রটা লিখছি, যে এই সূত্র দেখো আমি যেটা মাত্র বোঝায় আসলাম সেটা সবাই বুঝছি আশা করি। এইবার আমরা কি করব? এইবার আমরা জাস্ট মানটা বসাবো, এই মানগুলো আমরা বসাবো। কিভাবে মান বসাই একটু যাই আমরা সেখানে। এই যে মানগুলো দেখো তো, এখানে কি কি আছে? সামেশন পি এন কিউ জিরো। সামেশন পি এন কিউ জিরোর সূত্র কি? সামেশন পি এন কিউ সূত্র না, মান কি? 2648। এই যে দেখো 2648 লিখছি, 2648। তারপরে এই যে 2648, এরপরে হচ্ছে এরপরে কি আছে? পি জিরো কিউ জিরো। পি জিরো কিউ জিরো মান হচ্ছে 2166, তাহলে 2166 নিচে লিখলাম। পি এন কিউ এন 3046, আর পি জিরো কিউ এন 2512। এবার দেখো পি জিরো কিউ এন, পি জিরো কিউ এন এর মান কত? পি জিরো কিউ এন, এই যে পি জিরো কিউ এন এর মান হচ্ছে 2512, এই যে 2512। নিচে হচ্ছে পি এন কিউ এন, পি এন কিউ এন এর মান 3046, 3046। আর এখানে হচ্ছে পি জিরো কিউ জিরো 2166, 2166। আর এই যে দেখো নিচে হচ্ছে পি জিরো কিউ এন, পি জিরো কিউ এন, সরি, পি এন কিউ জিরো, পি এন কিউ জিরো মান হচ্ছে 2648। সবাই মান বসানো বুঝছি? এবার কাটাকাটি করব। জাস্ট এইখান থেকে দেখে দেখে, এই টেবিলটা তোমরা আগে করে ফেলবো, এটা তো আমরা গত ক্লাসেই করছি। এই টেবিল থেকে জাস্ট দেখে দেখে মানটা বসাবো। দেখো 2648 আর এই 2648 কেটে যাচ্ছে, 2166, 2166 কেটে যাচ্ছে, 3046, 3046 কেটে গেল, 2512, 2512 কেটে গেল। তাহলে সমান সমান এই যে রুট ওভার ওয়ান হয়, রুট ওভার ওয়ানকে, রুট ওভার ওয়ানকে রুট দিলে যা তাই ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের টেস্ট কি স্যাটিসফাইড না নট স্যাটিসফাইড? অবশ্যই স্যাটিসফাইড। থ্যাংক ইউ সবাইকে। ছিল হচ্ছে আমার পি আর কিউ, তাই না? এটা তো মনে আছে সবাই নাকি? পি আর কিউ ছিল হচ্ছে আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে পি আর কিউ এর মধ্যে এখন আমরা টাইমের জায়গায় কাকে উল্টাবো? ফ্যাক্টরকে উল্টাবো। তাহলে এই যে দেখো, দেখছো এই যে, দেখছো এই যে সেম সূত্র, প্রথমে আমরা ফিশার্সের সেম সূত্রটা লিখে ফেললাম, ফেলার পরে তারপরে এর সাথে আবার সেম সূত্রটাকে গুণ করব। কিভাবে? টাইমকে রিভার্স করব না, এবার এবার করব ফ্যাক্টরকে রিভার্স করব, মানে পি আর কিউ, যেখানে যেখানে পি আছে, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি। তাহলে দেখো এখানে পি ছিল, এই যে পি,
এই পাশে যে দেখো এটা কিউ হয়ে গেছে, এন কিন্তু চেঞ্জ হয়নি, এন কিন্তু এনই আছে। কিউ জিরো ছিল আগে, এখন হয়ে গেছে পি জিরো। নিচে ছিল পি জিরো, এখানে হয়ে গেছে কিউ জিরো, কারণ পি এর জায়গায় কিউ হবে। কিউ জিরো ছিল, পি জিরো হয়ে গেছে। এখানে ছিল পি এন, এখানে হয়ে গেছে কিউ এন। কিউ এন ছিল, এখানে হয়ে গেছে পি এন। পি জিরো ছিল, এখানে হয়ে গেছে হচ্ছে কিউ জিরো। কিউ এন হয়ে গেছে, এখানে হয়ে গেছে পি এন। আচ্ছা, তো এখানে তাহলে সূত্রটা কি দাঁড়ালো ফাইনালি? দেখো, আচ্ছা এখন আগে টাইম রিভার্সাল টেস্টের আমি বললাম কি অ্যান্সারটা কি হবে। টাইম রিভার্সালের অ্যান্সারটা হবে হচ্ছে ওয়ান। কিন্তু ফ্যাক্টর রিভার্সালের অ্যান্সারটা ওয়ান হতে হবে না। ফ্যাক্টর রিভার্সালের অ্যান্সারটা হতে হবে এই ফরম্যাটে, কি দেখো, ফ্যাক্টর রিভার্সালের অ্যান্সারটা হতে হবে পি এন কিউ এন ডিভাইডেড বাই পি জিরো কিউ এন। বুঝছি সবাই সূত্রটা? পি এন কিউ এন ডিভাইড বাই পি জিরো কিউ এন, তার মানে উপরে যে মানটা থাকবে সেই মানটা হবে হচ্ছে পি এন কিউ এন এর মান, আর নিচে যে মানটা থাকবে সেটা থাকবে পি জিরো কিউ জিরো এর মান। এই মানটা থাকলে তাহলে আমরা মনে করবো যে না ঠিক আছে আমাদের অ্যান্সারটা। তাহলে দেখো ফ্যাক্টর রিভার্সালে আমরা এই যে আগে দেখো এখানে কিভাবে লিখছি দেখছো, এখানে আমরা টাইম রিভার্সালে জিরো পি এন ইন্টু এন পি জিরো, টাইমকে উল্টাইছিলাম, রিভার্স করেছিলাম। এবার আমরা জিরো পি এন ইন্টু জিরো কিউ এন, দেখছো জিরোর জায়গায় জিরো আছে গুণ করে, এন এর জায়গায় এন আছে, শুধু পি এর জায়গায় কিউ হয়েছে। জাস্ট আমরা এই যে দেখো সেই এই যে ওই সূত্রটা এখানে লিখলাম, সবাই বুঝছি? এখানে কিন্তু কোনো ইন্টু একশো বা কিছু হবে না, ক্লিয়ার? এবার জাস্ট আমরা মান বসাবো, হ্যাঁ মানটা আগের মতো বসাবো। এই যেটু দেখি আমরা মানটা এই যে প্রথমে তো এইটুকু মান তো আমরা আগেই বসায় আসছি, তো এটা আমি আর বোঝাচ্ছি না। আচ্ছা, এইটুকু মান আমি আগে থেকে আমরা বসায় আছি, সেইটুকু আমরা আর বসাবো না। সো এই যে 2648, এটা তো এখন দেখি এখানে এই যে কিউ এন পি জিরোর মান কত। আচ্ছা, কিউ এন পি জিরো কে যদি উল্টাই দিলে কি হয়? কিউ এন পি জিরো তো পি জিরো কিউ এন না? কিউ এন পি জিরো আর পি জিরো কিউ এন তো একই, ভালো করে বোঝো। কিউ এন পি জিরো আর পি জিরো কিউ এন একই জিনিস না? পি জিরো কিউ এন, বুঝছো সবাই বিষয়টা? কিউ এন পি জিরো মানে পি জিরো কিউ এন, কিন্তু তাহলে পি জিরো কিউ এন এর মান কত? এই যে 2512, এই যে 2512। নিচে কি এরপরে কি আছে নিচে? কিউ জিরো পি জিরো মানে কি? পি জিরো কিউ জিরো, এই যে পি জিরো কিউ জিরো 2166, এই যে 2166। এখানে হচ্ছে কিউ এন পি এন, কিউ এন পি এন কোনটা? এই যে 3046, কিউ এন পি এন বা পি এন কিউ এন একই কথা। তাহলে 3040, নিচে হচ্ছে কিউ জিরো পি এন, কিউ জিরো পি এন কোনটা? কিউ জিরো পি এন হচ্ছে এই যে 2648, 2648। দেখো তো মান বসানো সবাই বুঝছি কিনা? মান বসানোটা সবাই বুঝছি কিনা? সবাই একটু খেয়াল করো, ভালো করে দেখো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো আমার কাটাকাটি করতে হবে, একটু কাটাকাটি করে দেখি কাটাকাটিটা কিভাবে করব। কাটাকাটি করবে কার কার মধ্যে হয়? 2648, 2648 কেটে যাচ্ছে, 2166 কাটতেছে না, 2512 আর 2512 কাটতেছে, খেয়াল করো। তাহলে উপরে কয়টা কি থাকতেছে? 3046, 3046, কয়টা 3046 থাকতেছে? দুইটা 3046, তার মানে দুইটা 3046কে আমি লিখতে পারি 3046 স্কোয়ার, লেখা যায় না? যেহেতু দুইটা 3046, আর নিচে থাকতেছে 2166, দুইটা একটা দুইটা, দুইটাকে স্কোয়ার লিখছি। এখন আমরা জানি রুট আর স্কোয়ারে কি হয়? রুট আর স্কোয়ারে কেটে যায়। সো কেটে গেল, এই থাকলো হচ্ছে 3046 ডিভাইড বাই 2166। এখন দেখো তো 3046টা কার মান? 3046টা কার মান? এই যে দেখো পি এন কিউ এন এর মান। আর 2166 কার মান? পি জিরো কিউ জিরোর মান। তাহলে আমি 3046-এর জায়গায় পি এন কিউ এন আর 2166-র জায়গায় পি জিরো কিউ জিরো লিখতে পারি না? পারি। তাহলে দেখো তো আমাদের এইটা ফ্যাক্টর রিভার্সাল সাথে মিললো, দেখো তো এই যে এটা ছিল না ফ্যাক্টর রিভার্সালে? ওকে, বুঝছি তো সবাই নাকি? তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড। এখন এখানে কথা আছে, আমরা এটা কোন সূত্র দিয়ে করলাম? আচ্ছা মনে রাখবা টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল শুধুমাত্র প্রাইস ইন্ডেক্সে হয়, অন্য কোনো ইন্ডেক্সে কিন্তু এটা হয় না, ক্লিয়ার? অর্থাৎ রিয়েল ইনকাম বা লিভিং ইন্ডেক্স এটা হয় না। এখন আসে, আমরা কিন্তু ফিশার্সে করছি, আমাদের আরো দুটো সূত্র ছিল মনে আছে, ল্যাস পেয়ার আর প্যাটসে। এখন ম্যাক্সিমাম ম্যাথে দেখা যায় যে ফিশার্সের সূত্রেই টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সাল করতে বলে। এইবার মনে রাখবা টাইম রিভার্সাল ফ্যাক্টর ফিশার্সের সূত্রে যদি তুমি টাইম রিভার্সাল বা ফ্যাক্টর রিভার্সাল করো মিলতে বাধ্য, মানে সবসময় স্যাটিসফাইড হবে ফিশার্সের সূত্রে। ভালো করে বোঝো, ফিশার্সের সূত্রে তোমার টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সাল মিলতে বাধ্য, মিলবে। না মিললে মনে করতে হবে তোমার অ্যান্সার ভুল আছে, হ্যাঁ। কিছু কিছু ম্যাথে, সেটা খুবই কম, রেয়ার, কখনো কখনো ল্যাস পেয়ারে ম্যাথ দিয়ে প্যাসে ম্যাথ দিয়ে সেখানেও টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সাল করতে বলতে পারে, কম।
পার্সেন্টেজটা এটা আসার। এটা যদি না মেলে তখন সেটাকে তোমরা নট স্যাটিসফাইড লিখবা। ঠিক আছে? তবে নট স্যাটিসফাইড যদি যদি মিললে স্যাটিসফাইড, এটার ক্ষেত্রে কিন্তু মিলতেও পারে নাও পারে, এই যে এই দুটার ক্ষেত্রে। কিন্তু ফিশার্স এর ক্ষেত্রে 100% স্যাটিসফাইড হতে হবে। হবে না হলে মনে করবা তোমার অ্যান্সারে ভুল আছে। ওকে, থ্যাংক ইউ।